হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি ত্রিপুরা সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2020 স্কলারশিপ অ্যাপটিটিউড টেস্ট ক্লাস 9-এর জন্য ত্রিপুরা এডুকেশন ডিপার্টমেন্ট তথা এসসিআরটি থেকে যে স্যাম্পল কোশ্চেন পেপারটি প্রোভাইড করা হয়েছিল সেই কোশ্চেন পেপারটির কোশ্চেন নাম্বার 99 থেকে সলিউশন করব। ওকে, অ্যাকচুয়ালি আমার এই ইউটিউব চ্যানেলটি ম্যাথমেটিক্স ক্লাসের জন্য আমি বানিয়েছিলাম, কিন্তু এই যে ত্রিপুরা ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামের যে স্যাম্পল কোশ্চেন পেপারটি তার সলিউশন আমি কয়েকটা ভিডিওতে অলরেডি করে দিয়েছি। ওইটার সলিউশন করার পর অনেকে আমাকে রিকোয়েস্ট করছে যে সায়েন্স স্যাম্পল কোশ্চেন পেপারটা সলিউশন করার জন্য। ঠিক আছে, অনেকে আমাকে রিকোয়েস্ট করছে, বিভিন্নভাবে কমেন্ট করছে যে স্যার সায়েন্স স্যাম্পল কোশ্চেন পেপারটি সলিউশন করে দিন। তার জন্য আমি সায়েন্স স্যাম্পল কোশ্চেন পেপারটি সলিউশন শুরু করেছি। ঠিক আছে, সায়েন্স স্যাম্পল কোশ্চেন পেপারটিতে টোটাল 116টি কোশ্চেন রয়েছে। স্যাম্পল কোশ্চেন পেপারটিতে টোটাল 116টি কোশ্চেন রয়েছে। 116টি কোশ্চেনকে এখানে বিজ্ঞানের যে 3টা ভাগ রয়েছে, ক্লাস 9-এর বিজ্ঞানের যে 3টা ভাগ রয়েছে সায়েন্সের, এখানে বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্স, 3টা ভাগ রয়েছে। 3টা ভাগের মানে এই ফিজিক্যাল সায়েন্সটা 82 থেকে, কোশ্চেন নাম্বার 82 থেকে ফিজিক্যাল সায়েন্সের পার্টটা শুরু হয়েছে। ঠিক আছে, আমি প্রথমে ফিজিক্যাল সায়েন্সের পার্টটাই শুরু করেছি। এর আগে আমি 99 থেকে আজকে করব। এর আগে আমি 82 থেকে 98 পর্যন্ত আমি অলরেডি 2টা ভিডিওতে পার্ট 1 এবং পার্ট 2 করে 2টা ভিডিওতে ফিজিক্যাল সায়েন্সের সলিউশন, কোশ্চেনের সলিউশনগুলি করে দিয়েছি। ঠিক আছে, আজকে কোশ্চেন নাম্বার 99 থেকে যতটা সম্ভব সলিউশন করে নেব। ওকে, তো দেখো কোশ্চেন নাম্বার 99 এখানটাতে কি রয়েছে। এ ট্রাক ইজ অফ মাস 50,000 কেজি, ইটস টায়ার্স exerts a pressure of 25 lakh pascal. The surface area of tires in contact with ground is, অপশন এ তে রয়েছে 2 মিটার স্কোয়ার, অপশন বি তে রয়েছে 0.2 মিটার স্কোয়ার, অপশন সি তে রয়েছে 2.5 মিটার স্কোয়ার, অপশন ডি তে রয়েছে 2.75 মিটার স্কোয়ার। আবার এখানে অভিকর্ষজ ত্বরণ জি এর মানটা দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, অভিকর্ষজ ত্বরণ জি এর মানটা দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখানটাতে কি দেওয়া আছে কোশ্চেনটাতে একটু দেখো। একটি ট্রাকের ভর দেওয়া আছে 50,000 কেজি। ঠিক আছে, ট্রাকটির ভর দেওয়া আছে 50,000 কেজি, আর ট্রাকটির টায়ার নিচের দিকে যে 25 লাখ পাস্কেল চাপ প্রয়োগ করে। ঠিক আছে, ট্রাকটি 25 লাখ পাস্কেল চাপ প্রয়োগ করে। ঠিক আছে, আচ্ছা, ট্রাকটির যে টায়ারের যে মাটির সঙ্গে সংস্পর্শ তলটা, পৃষ্ঠতলের যে ক্ষেত্রফলটা, পৃষ্ঠদেশীয় ক্ষেত্রফলটা যে মানে মাটির সঙ্গে টায়ারের যে সংস্পর্শ তলটা, ওইটার ক্ষেত্রফল বের করতে বলেছে। ঠিক আছে, মাটির সঙ্গে সংস্পর্শ তলের ক্ষেত্রফলটা বের করতে বলেছে। এখানে 4টি অপশনের মধ্যে কোনটা হবে এটা বের করতে হবে। ঠিক আছে, দেখো এখানে ট্রাকের ভর দেওয়া আছে, ভরকে আমরা এম দিয়ে লিখতে পারি। ট্রাকের ভর এম ইকুয়াল টু হলো যে 50,000 কেজি দেওয়া আছে। এখানে ভর 50,000 কেজি, ট্রাকের ভর দেওয়া আছে 50,000 কেজি। আচ্ছা, অভিকর্ষজ ত্বরণ জি এর মানটা দেওয়া আছে এখানে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো অভিকর্ষজ ত্বরণ জি এর মান। ঠিক আছে, এবার নিউটনের দ্বিতীয় গতিসূত্রানুসারে আমরা প্রযুক্ত বলের মানটা বের করতে পারি এখানে। ঠিক আছে, ওই ট্রাকটির উপর যে প্রযুক্ত বল, ঠিক আছে, যে পরিমাণ বল প্রয়োগ হচ্ছে এখানে, বলের মানটা এখানে আমরা বের করতে পারি, ক্রিয়াশীল বলটা। ঠিক আছে, ক্রিয়াশীল বলকে আমরা যদি এফ দিয়ে প্রকাশ করি, তাহলে এফ ইকুয়াল টু লিখতে পারবো নিউটনের দ্বিতীয় গতি সূত্রানুসারে ভর ইন্টু ত্বরণ। ত্বরণ বলতে এখানে অভিকর্ষজ ত্বরণকে করবো। ঠিক আছে, ভর ইন্টু ত্বরণ মানে ভর এবং ত্বরণের গুণফলটা, অভিকর্ষজ ত্বরণের গুণফল দ্বারা আমরা বলের মানটা নির্ণয় করতে পারি। ঠিক আছে, ক্রিয়াশীল বল যেটা এখানে, এটা নির্ণয় করতে পারি এখান থেকে। ঠিক আছে, দেখো এম এর মানটা হলো এখানে, এমটা হলো 50,000 কেজি দেওয়া আছে কোশ্চেনে। এম এর মানটা মানে ট্রাকের ভর। ঠিক আছে, এমটা হলো ট্রাকের ভর 50,000 কেজি, আর ইন্টু জি এর মানটা হলো 10। ঠিক আছে, এখানে ইউনিটটা, এখানে এসআই ইউনিট রয়েছে, কিলোগ্রামটাও এসআই পদ্ধতিতে রয়েছে, আবার মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাও এসআই পদ্ধতিতে। কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হলো নিউটন। ঠিক আছে, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হলো নিউটন, তাহলে বলের এককটা হবে নিউটন। ঠিক আছে, তাহলে দেখো এটা কত আসলো এখানে 5 লাখ, এটা ইন্টু করলে 5 লাখ নিউটন হবে। ঠিক আছে, 5 লাখ নিউটন। তাহলে প্রযুক্ত বলের মানটা পেলাম আমরা 5 লাখ নিউটন। ঠিক আছে, আচ্ছা এখন আসি চাপে। চাপ আমরা জানি কোনো বস্তুর উপর চাপ, ঠিক আছে, কোনো বস্তুর উপর ক্রিয়াশীল চাপের মানটা হলো, চাপের যে ডেফিনেশনটা রয়েছে, চাপ হলো কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর উলম্বভাবে ক্রিয়াশীল বল। ঠিক আছে, চাপ হলো কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর উলম্বভাবে
মানে লম্বভাবে ক্রিয়াশীল বল, একক ক্ষেত্রফলের উপর ক্রিয়াশীল বলকেই বলা হয় চাপ। ঠিক আছে, তাহলে চাপ ইকুয়াল টু আমরা লিখতে পারি, চাপ মানে পি ইকুয়াল টু আমরা লিখতে পারি যে বল বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে এরিয়া। ঠিক আছে, একক ক্ষেত্রফলের উপর ক্রিয়াশীল বলকে চাপ বলা হয়, সুতরাং চাপ ইকুয়াল টু আমরা লিখতে পারি বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, বল বাই ক্ষেত্রফল। এখানে আমাদেরকে ক্ষেত্রফলটা বের করতে হবে। ঠিক আছে, যে মাটির সঙ্গে সংস্পর্শ থাকা ট্রাকের টায়ারের যে পৃষ্ঠদেশীয় ক্ষেত্রফলটা, ঠিক আছে, ওইটা বের করতে হবে, মানে এর ভ্যালুটা এখানে বের করতে হবে। ঠিক আছে, এরিয়াটা বের করতে হবে। তাহলে এই ইকুয়াল টু আমরা লিখতে পারবো এখান থেকে এই যে এফ বাই পি। এফটা হলো প্রযুক্ত বল এবং পিটা হলো এই যে চাপ। ঠিক আছে, ক্রিয়াশীল চাপ। আচ্ছা, এখান থেকে আমরা তাহলে ক্ষেত্রফলটা বের করতে পারবো। ঠিক আছে, দেখো বলের মানটা আমরা এখানে বের করেছিলাম, এফ ইকুয়াল টু এখানে 5 লাখ এসেছিল, 5 লাখ এফ এর মানটা। ঠিক আছে, আর পি এর মানটা, পিটা হলো এই যে চাপ, চাপের মানটা দেওয়া আছে এখানে 25 লাখ পাস্কেল। ঠিক আছে, চাপের মানটা দেওয়া আছে 25 লাখ পাস্কেল। ঠিক আছে, আচ্ছা এরিয়াটা হলো ক্ষেত্রফল, এরিয়া মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের এককটা হবে এখানে মিটার স্কোয়ার, বর্গমিটার। ঠিক আছে, আচ্ছা যেহেতু এসআই পদ্ধতি রয়েছে তার জন্য এটা বর্গমিটার হবে। এখানে দেখো এখানে 5টা জিরো, এখানে 5টা জিরো ক্যান্সেল হবে, এখানে 5 দিয়ে কাটলে এটা হবে 1, এখানে হবে 5, তাহলে এটা থাকবে 1/5 মিটার স্কোয়ার। ঠিক আছে, 1/5 মিটার স্কোয়ার মানে হলো 0.2 মিটার স্কোয়ার। ঠিক আছে, 0.2 মিটার স্কোয়ার, মানে অপশন বিটা হবে এখানে আনসার। ওকে, অপশন বি হবে এখানে আনসার। তো দেখো কোশ্চেন নাম্বার 100 এখানে কি রয়েছে দেখো। হ্যাঁ, নেক্সট কোশ্চেন নাম্বার 100, প্রেশার এট এ পয়েন্ট ইনসাইড দ্য লিকুইড ডাজ নট ডিপেন্ড আপন, অপশন এ তে রয়েছে দ্য ডেপথ অফ দ্য পয়েন্ট বিলো দ্য সারফেস অফ দ্য লিকুইড, অপশন বি তে রয়েছে দ্য নেচার অফ দ্য লিকুইড, অপশন সি তে রয়েছে দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এট দ্যাট পয়েন্ট, অপশন ডি তে রয়েছে দ্য শেপ অফ দ্য ভেসেল কন্টেনিং দ্য লিকুইড। ঠিক আছে, এখানে বলেছে তরলের মধ্যস্থিত কোনো বিন্দুতে চাপ। ঠিক আছে, তরলের মধ্যস্থিত কোনো বিন্দুতে চাপ, এখানে এই 4টি অপশনের মধ্যে কোনটির উপর নির্ভরশীল নয় সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তরলের মধ্যস্থিত কোনো বিন্দুতে চাপ, এখানে এই 4টি অপশনের মধ্যে কোনটির উপর নির্ভরশীল নয়, ঠিক আছে, সেটা বের করতে হবে। হ্যাঁ, দেখো আমরা জানি তরলের মধ্যস্থিত কোনো বিন্দুতে চাপ ইকুয়াল টু, তরলের মধ্যস্থিত যে কোনো বিন্দুতে, হ্যাঁ, চাপ ইকুয়াল টু হলো তরলের মধ্যস্থিত কোনো বিন্দুতে ক্রিয়াশীল চাপ ইকুয়াল টু আমরা লিখতে পারি এইচ ইন্টু রো ইন্টু জি। ঠিক আছে, এইচটা হলো এখানে তরলের গভীরতা। ঠিক আছে, তরলের গভীরতা, আর এটা হলো এই তরলের গভীরতা বলতে ওই বিন্দুটির গভীরতা, যে বিন্দুতে চাপ ওই বিন্দুটির গভীরতা এইচ। ঠিক আছে, আর রোটা হলো তরলের ঘনত্ব। ঠিক আছে, রোটা হলো এখানে তরলের ঘনত্ব, আর যেটা হলো অবিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, তাহলে তরলের মধ্যস্থিত কোনো বিন্দুতে ক্রিয়াশীল চাপ ইকুয়াল টু এইচ রো জি, এইচ ইন্টু রো ইন্টু জি। এইচ হলো তরলের গভীরতা, মানে ওই বিন্দুটির গভীরতা, তরলের মধ্যে ওই বিন্দুটির গভীরতা, আর রোটা হলো হ্যাঁ ওই তরলটির ঘনত্ব, যে লিকুইডটা নিয়ে কাজ করা হচ্ছে ওই লিকুইডের ঘনত্ব বা ডেনসিটি। ঠিক আছে, আর যেটা হলো অবিকর্ষজ ত্বরণ। হ্যাঁ, দেখো এখানে বলেছে প্রথমটাতে বলেছে এই অপশন এতে যেটা রয়েছে দ্য ডেপথ অফ দ্য পয়েন্ট বিলো দ্য সারফেস দ্য লিকুইড। ঠিক আছে, গভীরতার উপর নির্ভরশীল হয় কি এটা। হ্যাঁ, এখানে যেহেতু এইচ রয়েছে, ঠিক আছে, তাহলে এইচ এর মানের উপর এটা নির্ভরশীল হবে অবশ্যই। ঠিক আছে, কারণ এইচ এর মানটা বৃদ্ধি পেলে চাপের মানটা বৃদ্ধি পাবে। এইচ এর মানটা যদি এখানে মানে গভীরতা, ওই পয়েন্টের গভীরতা যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই চাপের মানটা বেড়ে যাবে, গভীরতা যদি কমে যায় তাহলে চাপের মানটা কমে যাবে। ঠিক আছে, যেহেতু এটার সঙ্গে এটা ইকুয়াল টু এটা ইন্টু এটা ইন্টু এটা হয়, তাহলে এখানে গভীরতার উপর এটা নির্ভরশীল হয়, তাহলে অপশন এটা এখানে হবে না। ঠিক আছে, অপশন এটা এখানে বলেছে এই অপশনগুলির মধ্যে কোনটির উপর চাপ নির্ভরশীল নয়। ঠিক আছে, এখানে অপশন এতে যেটা রয়েছে গভীরতার উপর এটা নির্ভরশীল কিন্তু হয়। ঠিক আছে, তাহলে এটা হবে না এখানে। অপশন বিটা দেখো কি রয়েছে দ্য নেচার অফ দ্য লিকুইড। ঠিক আছে, তরলের প্রকৃতির উপর নির্ভরশীল হয় কি। ঠিক আছে, তরলের প্রকৃতির উপর। হ্যাঁ, এখানে যেহেতু ঘনত্ব রয়েছে এইচ ইন্টু এইচ মানে গভীরতা ইন্টু ঘনত্ব ইন্টু অবিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, ঘনত্ব, বিভিন্ন তরলের ঘনত্ব বিভিন্ন হয়।
ঠিক আছে, বিভিন্ন রকম তরলের ঘনত্ব বিভিন্ন রকমের হয়, ঠিক আছে। তাহলে এই ঘনত্বের উপর বেস করে কিন্তু তার নেচার তৈরি হয়, তরলের প্রকৃতিটা তার ঘনত্বের উপর বেস করে তৈরি হয়, ঠিক আছে। তাহলে এটা ঘনত্বের উপরও নির্ভরশীল হয় কিন্তু, ঠিক আছে। তরলের মানে মধ্যস্থিত কোনো বিন্দুতে চাপ তার ঘনত্বের উপর নির্ভরশীল হয় যেহেতু, তাহলে তার প্রকৃতির উপরও এটা নির্ভরশীল হবে। তাহলে অপশন বিটাও এখানে হবে না আনসার, ঠিক আছে। এবার দেখো অপশন সিটা, দেখো অপশন সিটা হবে, অপশন সিতে রয়েছে দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে অভিকর্ষজ ত্বরণের মান ওই বিন্দুতে, মানে যে বিন্দুতে আমরা এটা করছি, হ্যাঁ, ওই বিন্দুতে অভিকর্ষজ ত্বরণের মানের উপর এটা নির্ভরশীল হয় কি, এখানে তো অভিকর্ষজ ত্বরণ রয়েছে, ঠিক আছে। তাহলে অভিকর্ষজ ত্বরণের মানের উপরও এটা নির্ভরশীল হবে, ঠিক আছে। কারণ এখানে মানে গভীরতা, ঘনত্ব এবং অভিকর্ষজ ত্বরণ এই তিনটি জিনিসের উপরেই কিন্তু তরলের মধ্যস্থিত কোনো বিন্দুতে চাপ নির্ভরশীল হয়, ঠিক আছে। এই তিনটি জিনিসের প্রত্যেকটির উপরে এটা নির্ভরশীল হয়। তাহলে অপশন বি হবে না, অপশন এ হবে না, অপশন বি হবে না, অপশন সি হবে না, ঠিক আছে। অপশন সিটাও এখানে হবে না। আর অপশন ডিতে কি রয়েছে দেখো, দ্য শেপ অফ দ্য ভিজেল কন্টেনিং দ্য লিকুইড, যে পাত্রে তরলটি রাখা আছে সেই পাত্রটির আকৃতির উপর, ঠিক আছে। যেহেতু এই তিনটি এখানে হবে না, আর পাত্রের আকৃতির ইয়ে কিন্তু এখানে নেই, ঠিক আছে। তরলের মধ্যস্থিত কোনো বিন্দুতে চাপের মানটা পাত্রের আকৃতির উপর নির্ভরশীল নয়, ঠিক আছে। এখানে পাত্রের আকৃতির উপর কোনো ইয়ে নেই এখানে, ঠিক আছে। তাহলে এটা হবে এখানে আনসার, পাত্রের আকৃতির উপর এটা নির্ভরশীল হবে না, ঠিক আছে। তরলের মধ্যস্থিত কোনো বিন্দুতে চাপের মান ওই যে পাত্রে তরলটি রাখা আছে ওই পাত্রের আকার আকৃতির উপর এটা নির্ভরশীল হবে না। তাহলে অপশন বিটা হবে এখানে আনসার, ঠিক আছে। পাত্রের আকৃতির উপর চাপের মানটা নির্ভরশীল নয়। ওকে, অপশন ডি হবে এখানে আনসার, ঠিক আছে। তো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 101, ঠিক আছে। এখানে কি রয়েছে, if the density of iron is 7900 kg meter to the power -3, then its relative density will be, অপশন এ তে রয়েছে 790, অপশন বি তে রয়েছে 79, অপশন সি তে রয়েছে 7.9, অপশন ডি তে রয়েছে 0.79, ঠিক আছে। এখানে রিলেটিভ ডেন্সিটি মানে আপেক্ষিক ঘনত্ব বের করতে হবে। যদি লোহার ঘনত্ব এই যে 7900 কিলোগ্রাম মিটার টু দি পাওয়ার -3 হয়, তবে তার আপেক্ষিক ঘনত্ব কত হবে, ঠিক আছে। আমরা জানি আপেক্ষিক ঘনত্ব ইকুয়াল টু, লোহার আপেক্ষিক ঘনত্ব, যে কোনো বস্তুর আপেক্ষিক ঘনত্ব, ঠিক আছে, আপেক্ষিক ঘনত্ব ইকুয়াল টু হয়, হ্যাঁ, ওই বস্তুর ঘনত্ব ডিভাইড বাই জলের ঘনত্ব, ঠিক আছে। ওই বস্তুর ঘনত্ব ডিভাইড বাই জলের ঘনত্ব। তো এখানে যেহেতু লোহার ঘনত্ব দেওয়া আছে, তাহলে লোহার ঘনত্বটা হবে, লোহার ঘনত্ব হলো 7900, হ্যাঁ, দেওয়া আছে লোহার ঘনত্ব। আর জলের ঘনত্ব হলো, জলের ঘনত্ব আমরা জানি, জলের ঘনত্ব হলো 10 কিউব, ঠিক আছে। জলের ঘনত্ব 10 কিউব হয়, এটা আমরা জানি, ঠিক আছে। কোনো বস্তুর ঘনত্ব ডিভাইড বাই জলের ঘনত্ব করলে তার আপেক্ষিক ঘনত্বটা বেরিয়ে আসে, ঠিক আছে। তাহলে এখানে লোহার ঘনত্ব দেওয়া আছে 7900, হ্যাঁ, লোহার ঘনত্বটা লিখলাম 7900 ডিভাইড বাই জলের ঘনত্ব হলো 1000 বা 10 কিউব, ঠিক আছে। জলের ঘনত্ব, আপেক্ষিক ঘনত্বের কোনো একক থাকবে না, কারণ এখানে এটার ঘনত্বের একক, এখানে ঘনত্বের এককটা এখানে ক্যান্সেল হবে, ঠিক আছে। তাহলে আপেক্ষিক ঘনত্বের কোনো একক থাকে না। তাহলে এটা হলো 7900 ডিভাইড বাই 1000, এটা আসবে 7.9, ঠিক আছে। আপেক্ষিক ঘনত্ব হলো ওইখানে, ওই লোহার আপেক্ষিক ঘনত্ব হবে তাহলে 7.9, ঠিক আছে। মানে অপশন সিটা হবে এখানে আনসার। ওকে, অপশন সি। তো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 102, এখানটাতে কি রয়েছে, if the density of a liquid increases the buoyant force will, অপশন এ তে রয়েছে increase, অপশন বি তে রয়েছে remains the same, অপশন সি তে রয়েছে decrease, অপশন ডি তে রয়েছে none of the above, ঠিক আছে। যদি কোনো তরলের ঘনত্ব বৃদ্ধি পায়, ঠিক আছে, ঘনত্ব ইনক্রিজ মানে লিকুইড ডেন্সিটি অফ এ লিকুইড ইনক্রিজেস, মানে ঘনত্ব যদি বৃদ্ধি পায়, যদি কোনো তরলের ঘনত্ব বৃদ্ধি পায়, তবে তার যে বিউয়েন্ট ফোর্স মানে প্লবতা বলের মানটা কি হবে, ঠিক আছে। তা আমরা জানি কোনো তরলের ঘনত্ব যদি বৃদ্ধি পায় তার প্লবতার মানটা বৃদ্ধি পায়, ঠিক আছে। ঘনত্ব যত বেশি হবে তার প্লবতা বলের মানটাও তত বেশি হবে, ঠিক আছে। ঘনত্বটার উপরেই তার প্লবতা বলের মানটা নির্ভরশীল হয়, ঠিক আছে। ঘনত্ব বেশি হলে প্লবতা বলের মান বেশি হয়। তাহলে অপশন এটা হবে এখানে আনসার, ঠিক আছে। অপশন এতে রয়েছে এখানে ইনক্রিজ, তাহলে অবশ্যই প্লবতা বলের মানটা যেহেতু বৃদ্ধি পায়, তাহলে এটা হবে অপশন এটা হবে এখানে আনসার। ওকে, অপশন এ। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 103, এখানটাতে কি রয়েছে, এখানে রয়েছে দেখো, two bodies of masses 1 kg and 2 kg are separated by a distance of 1 meter on the surface of the earth, ঠিক আছে। Then the gravitational force between these two bodies is
অপশন এ তে রয়েছে 1 × 6.67 × 10⁻11 নিউটন, অপশন বি তে রয়েছে 2 × 6.67 × 10⁻11 নিউটন, অপশন সি তে রয়েছে 3 × 6.67 × 10⁻11 নিউটন, অপশন ডি তে রয়েছে 4 × 6.67 × 10⁻11 নিউটন। ঠিক আছে, আচ্ছা এখানটাতে দেওয়া আছে তাহলে দুইটা বস্তু, ভূপৃষ্ঠের উপর দুইটি বস্তুর ভর দেওয়া আছে 1 কেজি আর একটা হলো 2 কেজি। ঠিক আছে, দুইটা বস্তু, মনে করো এখানে একটা বস্তু রয়েছে, এটার ভর হলো 1 কেজি, আর একটা বস্তু রয়েছে এখানে, এটার ভর দেওয়া আছে 2 কেজি। ঠিক আছে, একটা 1 কেজি আর একটা 2 কেজি। ঠিক আছে, এটাকে যদি আমি M1 মনে করি, এই বস্তুটার ভরটা M1টা তাহলে 1 কেজি, আর এই বস্তুর ভরটাকে যদি আমি M2 মনে করি তাহলে M2টা হলো 2 কেজি। আর এই দুইটা বস্তুর মধ্যে দূরত্বটা দেওয়া আছে 1 মিটার। দূরত্বটাকে আমি যদি ডি দিয়ে প্রকাশ করি, ডিস্টেন্স, এটা ইকুয়াল টু হলো 1 মিটার দেওয়া আছে এখানে। ঠিক আছে, দুইটা বস্তুর মধ্যে দূরত্ব দেওয়া আছে 1 মিটার। একটা বস্তুর ভর দেওয়া আছে 1 কেজি, M1 ইকুয়াল টু 1 কেজি, আর একটা বস্তুর ভর দেওয়া আছে 2 কেজি। ঠিক আছে, আচ্ছা এই বস্তু দুইটির মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের মানটা কত হবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, মহাকর্ষীয় বলের মানটা বের করতে হবে এখানে, এই দুইটা বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষীয় বলের মান বের করতে হবে। হ্যাঁ, আচ্ছা নিউটনের যে মহাকর্ষ সূত্র রয়েছে, নিউটন মহাকর্ষ ব্যাখ্যা করতে গিয়ে যে নিউটন 3টি মহাকর্ষীয় সূত্র উদ্ভাবন করেছিলেন, ওই 3টি সূত্রের সম্মিলিত যে রূপটা, ওই 3টি সূত্রের সম্মিলিত রূপটাতে হলো F ইকুয়াল টু জি ইন্টু M1 ইন্টু M2 ডিভাইড বাই ডি স্কোয়ার। ঠিক আছে, এখানে Fটা হলো ওই যে দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষীয় বল F। ঠিক আছে, আর জিটা হলো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, M1 হলো প্রথম বস্তুর ভর, M2টা হলো দ্বিতীয় বস্তুর ভর, আর ডিটা হলো ওই দুইটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, ওই দুইটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, এই সূত্রটা প্রয়োগ করলে আমরা এখানে ওই দুইটা বস্তুর মধ্যবর্তী ক্রিয়াশীল মহাকর্ষীয় বলের মানটা বের করে নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখানটাতে দেখো জি এর মানটা, যেটা তো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এটা ধ্রুবক সংখ্যা, এটা আমাদের জানা আছে। জি এর মানটা হলো জি ইকুয়াল টু হলো 6.67 ইন্টু 10⁻11 কিলোগ্রাম মিটার স্কোয়ার, হয়তো ভুল লিখেছি, এটা নিউটন হবে, নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। ঠিক আছে, এটা হলো জি এর মানটা। ঠিক আছে, 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার, হ্যাঁ নিউটন বর্গমিটার কেজি টু দি পাওয়ার -2। ঠিক আছে, আচ্ছা আর M1টা তো প্রথম বস্তুর ভর, এটা দেওয়া আছে 1 কেজি, M2টা হলো দ্বিতীয় বস্তুর ভর, এটা দেওয়া আছে এখানে 2 কেজি, আর দুইটা বস্তুর মধ্যে দূরত্ব ডি এর মানটা দেওয়া আছে 1 মিটার। ঠিক আছে, এগুলিকে যদি আমি এখানে পুট করি তাহলে অবশ্যই এফ এর মানটা বের করে আনতে পারবো। হ্যাঁ দেখো এখানে জি এর মানটা হলো 6.67 ইন্টু 10⁻11 জি এর মানটা। ঠিক আছে, ইন্টু এখানে M1টা হলো 1 কেজি, এটা 1 ইন্টু M2টা হলো 2 কেজি। ঠিক আছে, M1 ইন্টু M2 ডিভাইড বাই ডি স্কোয়ার, ডিটা হলো এখানে 1 মিটার। ঠিক আছে, তাহলে এটা হবে 1 স্কোয়ার, ডি স্কোয়ার মানে 1 স্কোয়ার হবে এখানে। ঠিক আছে, অথবা বলের এককটা হবে এখানে নিউটন। ঠিক আছে, মহাকর্ষীয় বলের এককটা হবে এখানে নিউটন। তাহলে এখানে 1 স্কোয়ার তো লিখতে হবে না, 1 এর ভ্যালুটা 1 হয়, 1 স্কোয়ার করলে 1 হবে। হ্যাঁ, তাহলে এখানে থাকছে কত দেখো, এই যে 2 ইন্টু 1 তো 2 হবে, 2 ইন্টু 6.67 ইন্টু 10⁻11 নিউটন হবে। ঠিক আছে, তাহলে দুইটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষীয় বলের মানটা হলো 2 ইন্টু 6.67 ইন্টু 10⁻11 নিউটন, মানে অপশন বিটা হবে এখানে আনসার। ওকে, অপশন বি। তো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 104, এখানটাতে কি রয়েছে, ডিস্টেন্স ট্রাভেলড বাই এ ফ্রিলি ফলিং বডি ইজ প্রপোর্শনাল টু, অপশন এ তে রয়েছে মাস অফ দ্য বডি, অপশন বি তে রয়েছে স্কোয়ার অফ দ্য ভেলোসিটি, অপশন সি তে রয়েছে অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অপশন ডি তে রয়েছে ইনিশিয়াল ভেলোসিটি। ঠিক আছে, এখানে অভিকর্ষের টানে অবাধে পতনশীল কোনো বস্তু এটা অতিক্রান্ত দূরত্বটা,
অভিকর্ষের টানে অবাধে পতনশীল, বিনা বাধায় যদি কোনো বস্তু পড়তে শুরু করে, তাহলে অবাধে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্বের মানটা এখানে চারটি অপশনের মধ্যে কোনটির সঙ্গে সমানুপাতিক হবে, ঠিক আছে? প্রপোর্শনাল মানে সমানুপাতিক হবে, কোনটির সঙ্গে সমানুপাতিক হবে সেটা বের করতে বলেছে, ঠিক আছে? এখানে অপশন এ তে রয়েছে মাস অফ দ্য বডি, মানে ওই বস্তুটির ভরের উপর, ঠিক আছে, বস্তুটির ভরের সঙ্গে সমানুপাতিক। অপশন বি তে রয়েছে স্কোয়ার অফ দ্য ভেলোসিটি, মানে বস্তুটির গতিবেগের উপর গতিবেগের সঙ্গে সমানুপাতিক, ঠিক আছে? অপশন সি তে রয়েছে অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে অভিকর্ষজ ত্বরণের উপর অভিকর্ষজ ত্বরণের সঙ্গে সমানুপাতিক। অপশন ডি তে রয়েছে ইনিশিয়াল ভেলোসিটি, মানে প্রাথমিক গতিবেগটার সঙ্গে সমানুপাতিক, ঠিক আছে? আচ্ছা, আমি দেখো এটা করছি কিভাবে। যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যে গতীয় সূত্র, হ্যাঁ, তিনটি গতীয় সূত্রের মধ্যে আমি একটি সূত্র অ্যাপ্লাই করছি এখানে। দেখো, এটা হলো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GS। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GS। এখানে ভিটা হলো ওই বস্তুটির গতিবেগ, ঠিক আছে, চূড়ান্ত গতিবেগটা ভি, আর ইউটা হলো প্রাথমিক গতিবেগ, ইনিশিয়াল ভেলোসিটিটা হলো ইউ, ঠিক আছে? জিটা হলো অভিকর্ষজ ত্বরণ, আর এস হলো এখানে এই যে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? অবাধে পতনশীল বস্তুর বেলায় মনে রাখবে মানে শুধু এটাতে অভিকর্ষ বলই শুধু কাজ করে, ঠিক আছে? অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে শুধু অভিকর্ষ বলের ক্রিয়ায় বস্তুটি পড়তে শুরু করে, ঠিক আছে? অন্য কোনো বল এখানে ক্রিয়াশীল হয় না, ঠিক আছে? আচ্ছা, যেহেতু বস্তুটি অবাধে পতনশীল, মানে শুরু থেকে বস্তুটির ইয়েটা গতিবেগটা ছিল একদম শুরুতে, তার গতিবেগটা ছিল 0, তাহলে ইউ স্কোয়ারটা এখানে 0 হবে। ইউটা যদি 0 হয়, ইউ স্কোয়ারটা এখানে 0 হবে, প্রাথমিক গতিবেগ বা ইনিশিয়াল ভেলোসিটিটা হবে 0, তাহলে এখানে ইউর ভ্যালুটা হবে 0। ইউটা যদি 0 হয় তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু আসছে কত? 2GS। ইউ যদি 0 হয় তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু আসছে কত? এখানে 2GS। তাহলে আমরা লিখতে পারি 2GS ইকুয়াল টু হলো ভি স্কোয়ার, ঠিক আছে? 2GS ইকুয়াল টু ভি স্কোয়ার। তাহলে এখান থেকে যেহেতু আমাকে দূরত্বটা বের করতে হবে, দূরত্বটা কার সঙ্গে সমানুপাতিক হয়, তাহলে এস এর ভ্যালুটা বের করবো আমরা। এস ইকুয়াল টু হবে 1/2G ইন্টু ভি স্কোয়ার, ঠিক আছে? এই যে 2Gটা এখানে নিচে চলে আসবে, ঠিক আছে? এস ইকুয়াল টু হবে 1/2G ইন্টু ভি স্কোয়ার। আচ্ছা, এখানে 1/2G, জিটা এখানে অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে? অভিকর্ষজ ত্বরণের মানটা ধ্রুবক থাকে, ঠিক আছে? অভিকর্ষজ ত্বরণের মানটা মোটামুটি সেম থাকে, হ্যাঁ, কোনো একটা অঞ্চলের অভিকর্ষজ ত্বরণের মানটা মোটামুটি একই থাকে, তাহলে এটাকে আমরা ধ্রুবক ধরে নিতে পারি। তাহলে 1/2G, এই যে অপশনটা এখানে ধ্রুবক, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এস প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই অবাধে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্বটা তার গতিবেগের বর্গের সঙ্গে সমানুপাতিক হয়, ঠিক আছে? মানে অবাধে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্বটা, হ্যাঁ, তার কার সঙ্গে সমানুপাতিক হচ্ছে? তার যে ভেলোসিটিটা তার বর্গের সঙ্গে, ঠিক আছে? অবাধে পতনশীল বস্তুর এটা গতিবেগের বর্গের সঙ্গে সমানুপাতিক হচ্ছে, তাহলে এখানে অপশন বিটা হবে এখানে আনসার, ঠিক আছে? স্কোয়ার অফ দ্য ভেলোসিটি, ঠিক আছে? যে বেগের বর্গের সঙ্গে সমানুপাতিক হচ্ছে অতিক্রান্ত দূরত্বটা। ওকে, দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 105। এখানটাতে কি রয়েছে দেখো, স্লোপ অফ এ velocity time graph of an object in motion indicates the quantity. অপশন এ তে রয়েছে ম্যাগনিটিউড অফ স্পিড, অপশন বি তে রয়েছে ম্যাগনিটিউড অফ ভেলোসিটি, অপশন সি তে রয়েছে ম্যাগনিটিউড অফ মোমেন্টাম, অপশন ডি তে রয়েছে ম্যাগনিটিউড অফ অ্যাক্সিলারেশন, ঠিক আছে? কোনো একটি বস্তুর, হ্যাঁ, কোনো একটি বস্তুর বেগ সময় লেখচিত্রের নতি, ঠিক আছে? কোনো একটি বস্তুর বেগ সময় লেখচিত্রের নতি এখানে কোন রাশিটির মান নির্দেশ করে, ঠিক আছে? বেগ সময় লেখচিত্রের নতিটি কোন রাশিটির মান নির্দেশ করে, দেখো এটা বের করতে বলেছে, ঠিক আছে? দেখো, বেগ সময় লেখচিত্রের যে নতিটা থাকে এরকমের হয়, বেগ সময় লেখচিত্রের নতিটা এরকমের হয়, ঠিক আছে? লেখচিত্রটা এরকমের হয়, এদিকে থাকবে বেগ, ভেলোসিটি, এদিকে থাকবে বেগ, আর এদিকে থাকবে তোমার সময়টা হলো টি, ঠিক আছে? সময়টা এদিকে থাকবে, বেগটা এদিকে থাকবে, হ্যাঁ। এক্স অক্ষ বরাবর এখানে সময়কে প্রকাশ করা হয়, আর ওয়াই অক্ষ বরাবর বেগ বা ভিকে প্রকাশ করা হয়, ঠিক আছে? আর এটা হলো লেখচিত্রটা, বেগ সময় লেখচিত্রটা হলো এটা, ঠিক আছে? এটার নতিটা এখানে এই চারটির মধ্যে কোন রাশিটির মানকে নির্দেশ করে, ঠিক আছে? এটার নতিটা এখানে এই রাশিটির কোনটির মান নির্দেশ করে, ঠিক আছে? এটা হলো ত্বরণের মানকে নির্দেশ করে। আমরা জানি সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন,
সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনকে বলা হয় ত্বরণ। ঠিক আছে, সময়ের সাপেক্ষে কোনো বস্তুর বেগের পরিবর্তনকে বলা হয় ত্বরণ। তাহলে এখানে অবশ্যই বেগ সময় লেখচিত্রের নতিটা ত্বরণের মানকে প্রকাশ করবে। ঠিক আছে, তাহলে ম্যাগনিটিউড অফ অ্যাসিলারেশনটা হবে এখানে আনসার, ত্বরণের মানকে প্রকাশ করবে। অপশন ডিটা হবে এখানে আনসার। ওকে, অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 106। এখানটাতে কি রয়েছে দেখো, রেশিও অফ ডিস্টেন্স ট্রাভেলড অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অফ এ মুভিং অবজেক্ট ইজ, অপশন এতে রয়েছে লেস দেন 1, অপশন বিতে রয়েছে লেস দেন ইকুয়াল টু 1, অপশন সিতে রয়েছে গ্রেটার দেন ইকুয়াল টু 1, অপশন ডিতে রয়েছে 1। ঠিক আছে, একটি বস্তুর একটি গতিশীল বস্তুর, মুভিং অবজেক্ট মানে গতিশীল বস্তু। ঠিক আছে, একটি গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব এবং সরণের অনুপাতটা কত হবে? এই চারটি অপশনের মধ্যে কোনটা হবে? অতিক্রান্ত দূরত্ব এবং সরণের অনুপাত। ঠিক আছে, দেখো একটি গতিশীল বস্তু যদি এইভাবে মনে করো, এখানে তার ইনিশিয়াল পয়েন্টটা এখান থেকে সে চলতে শুরু করেছে, এখান থেকে যদি সে এইভাবে বিভিন্ন পথ অতিক্রম করে এখানে গেল, ঠিক আছে, এটা হলো তার অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, এইখানে এই যে আঁকা বাঁকা পথ অতিক্রম করেছে, এখানে গিয়ে পৌঁছলো, হ্যাঁ, এটা হলো তার মানে অন্তিম অবস্থানটা, আর এটা হলো প্রাথমিক অবস্থানটা। ঠিক আছে, এই যে অতিক্রান্ত দূরত্ব, এই যে পথে সে ওইখানে গিয়ে পৌঁছেছে, এটা হলো তার অতিক্রান্ত দূরত্ব। আর এখান থেকে প্রাথমিক অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব, এটা হলো তার সরণ। ঠিক আছে, এটা হলো তার সরণ, আর এটা হলো অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, যদি এটা সোজাসুজি পথে যেত, বস্তুটা সোজাসুজি পথে যেত, তাহলে সরণ এবং অতিক্রান্ত দূরত্বটা সমান হতো। ঠিক আছে, যদি সরলরৈখিক পথে যদি বস্তুটা সোজাসুজি এই অবস্থান থেকে এই অবস্থানে যেত, তাহলে সরণ এবং অতিক্রান্ত দূরত্বের মানটা সমান হতো। হ্যাঁ, তাহলে সরণ এবং অতিক্রান্ত দূরত্বের মান সমান হতে পারে। যদি সমান হয়ে যায় তাহলে হবে এটা 1। দূরত্ব মানে অতিক্রান্ত দূরত্ব এবং সরণের অনুপাতটা কত হবে? যদি এটা সমান হয়ে যায় তখন হবে 1। ঠিক আছে, আর যদি এভাবে যায় তাহলে দেখো অতিক্রান্ত দূরত্বের মানটা একটু বেশি হচ্ছে, সরণ থেকে অতিক্রান্ত দূরত্বের মানটা একটু বেশি হচ্ছে। ঠিক আছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব ইস্টু সরণটা তাহলে এখানে 1-এর সমানও হতে পারে অথবা 1 থেকে বড় হতে পারে। অতিক্রান্ত দূরত্বের মানটা সরণের থেকে একটু বেশিও হতে পারে। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব সরণ থেকে কম হবে না। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব 1 থেকে মানে সরণ থেকে বেশি হবে, বেশি হতে পারে, হয়তো 1 মানে সরণের সমানও হতে পারে এবং তার থেকে বেশিও হতে পারে। ঠিক আছে, তার জন্য এটা হবে গ্রেটার দেন ইকুয়াল টু 1, গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, মানে 1-এর সমানও হতে পারে। যদি সরণ এবং অতিক্রান্ত দূরত্ব সমান হয় তখন এটা 1 হবে, অথবা এই অতিক্রান্ত দূরত্বের মানটা বেশি হবে। যেহেতু এটা বেশি হলে মানে অতিক্রান্ত দূরত্ব ইস্টু সরণ ইকুয়াল টু গ্রেটার দেন 1 হতে পারে। ঠিক আছে, তাহলে হয়তো এটা 1-এর সমান হতে পারে অথবা 1 থেকে বড় হতে পারে। তার জন্য এখানে অপশন সিটা হবে এখানে আনসার। ওকে, অপশন সি, অতিক্রান্ত দূরত্ব এবং সরণের অনুপাত গ্রেটার দেন ইকুয়াল টু 1 হবে। ওকে, দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 107। এখানটাতে কি রয়েছে দেখো, এ বোট ইন রিভার স্টার্টস মুভিং টুয়ার্ডস ইস্ট বাই 12 মিটার and then towards north by 5 মিটার, হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য বোট? ঠিক আছে, নৌকাটির সরণ কত বের করতে বলেছে। অপশন এতে রয়েছে এখানে 13 মিটার, অপশন বিতে রয়েছে 7 মিটার, অপশন সিতে রয়েছে 17 মিটার, অপশন ডিতে রয়েছে 8 মিটার। এখানটাতে দেওয়া আছে একটি নৌকা নদীপথে, একটি নৌকা প্রথমে পূর্ব দিকে 12 মিটার যাওয়ার পর তারপর এটা মানে অভিমুখ পরিবর্তন করে নর্থে সে 5 মিটার গেল। ঠিক আছে, প্রথম পূর্ব দিকে 12 মিটার যাওয়ার পর নর্থ মানে উত্তর দিকে 5 মিটার গেল। ঠিক আছে, 5 মিটার গেল। এই নৌকাটির সরণ কত বের করতে বলেছে, ডিসপ্লেসমেন্ট মানে তার সরণটা কত সেটা বের করতে হবে। ঠিক আছে, নৌকাটি আমরা যদি এটা আঁকি, যে দিক নির্দেশক রেখাটা যদি আঁকি আমরা এরকম করে, হ্যাঁ এরকম হবে। এদিকটা হলো পূর্ব দিক, এটা পূর্ব দিক, এটা হলো পশ্চিম দিক। ঠিক আছে, এটা হলো উত্তর দিক আর এটা হলো দক্ষিণ দিক। ঠিক আছে, এটা নর্থ এটা সাউথ হয়। ঠিক আছে, দিক নির্দেশক রেখাগুলি এরকম ভাবে হয়, উপর দিকটা উত্তর দিক ধরতে হয়। আচ্ছা, এখানে নৌকাটিকে আমরা যদি ইনিশিয়াল পয়েন্টটা এখানে ধরি, হ্যাঁ এখান থেকে নৌকাটা মনে করো যাত্রা শুরু করলো। ঠিক আছে, এখান থেকে সে পূর্ব দিকে গেল 12 মিটার, এখান থেকে সে মনে করো এখানে গেল, এটা 12 মিটার গেল, 12 মিটার পূর্ব দিকে 12 মিটার গেল। তারপর সে এখান থেকে দিক পরিবর্তন করে উত্তর দিকে, এখান থেকে উত্তর দিক বলতে উপর দিকে যাবে, এখান থেকে উপরের দিকে সে 5 মিটার গেল। ঠিক আছে, উত্তর দিকে সে 5 মিটার গেল, এখান থেকে 5 মিটার, হ্যাঁ এখানে 5 মিটার গিয়ে এখানে পৌঁছলো। ঠিক আছে, তাহলে নৌকাটির সরণ কত হবে?
সরণটা হলো তার প্রাথমিক অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক যে দূরত্বটা সেটা হলো তার সরণ, এটা হলো সরণ, এটা বের করতে বলেছে এখানে। ঠিক আছে, খুব ইজিলি দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে, দেখো হ্যাঁ, এটা এখানে পূর্ব দিকে যাওয়ার পর এখানে যেহেতু উত্তর দিকে গেল, তাহলে এখানে অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে একটা, তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। দেখো সমকোণী ত্রিভুজের অতিভুজের মানটাই হলো ওই নৌকাটির সরণ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের অতিভুজের মানটাই হলো নৌকাটির সরণ। এই সরণটাকে যদি আমি এখানে এক্স মনে করি, হ্যাঁ, তাহলে এখানে আমি পিথাগোরাস ফর্মুলা ইউজ করতে পারি, পিথাগোরাসের যে থিওরেমটা রয়েছে ওইটাকে আমরা এখানে ইউজ করতে পারি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখতে পারবো আমরা এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল টু হবে 5 স্কোয়ার মানে 25 প্লাস 12 স্কোয়ার হলো 144 ইকুয়াল টু হবে 169। তাহলে x ইকুয়াল টু আসবে, এখান থেকে স্কোয়ার উঠিয়ে নিলে এখানে আসবে √169। ঠিক আছে, √169 মানে 13 হবে। ঠিক আছে, তাহলে এটার ভ্যালুটা হলো 13। ঠিক আছে, তাহলে ওই নৌকাটির সরণ হলো 13 মিটার। ঠিক আছে, মানে অপশন এটা হবে এখানে আনসার। ওকে, নৌকাটির সরণ 13 মিটার মানে অপশন এ আনসার হবে এখানে। আজকে তাহলে কোশ্চেন নাম্বার 107 পর্যন্ত সলিউশন করে নিলাম। ঠিক আছে, এটুকু থাকুক আজকে, তারপরে 108 থেকে বাকি কোশ্চেনগুলির সলিউশন আমি পরের ভিডিওতে করে দেবো। ঠিক আছে, আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমার তৈরি করা এরকম ভিডিওগুলি তোমাদের কাছে গিয়ে খুব সহজে পৌঁছে যায়। ঠিক আছে, আর ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে।